আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 5-এর লেসন 2 এর পার্ট ডি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 50। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট সি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি এবং সেই লেসনেও আমাদের একটা কবিতা ছিল। তো আজকের লেসনেও আমরা আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব এবং সেই কবিতাটার নাম হচ্ছে গ্রিন স্কেপ। কেমন? এবং কবিতাটা লিখেছেন জোসেফ আউসল্যান্ডার নামের একজন কবি। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে এই কবিতাটা খুব ভালোভাবে পড়া এবং বোঝা এবং পরবর্তীতে যে কোয়েশ্চেনগুলো আছে কবিতা থেকে সেই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার আমরা চেষ্টা করব। তো চলো কবিতাটা একটু বুঝে আসি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে এই কবিতাটার নাম হচ্ছে গ্রিন স্কেপ। গ্রিন মানে সবুজ, আমরা সবাই জানি। স্কেপ মানে আমরা আশ্রয় বলতে পারি, হ্যাঁ, মুক্তি বলতে পারি। তো এটার বাংলা যদি করি তাহলে এরকম হতে পারে যে সবুজের আশ্রয় বা সবুজের মাঝে মুক্তি। তো আমরা মানে প্রকৃতির মাঝে, এখানে সবুজ বলতে আসলে প্রকৃতিকে বোঝানো হচ্ছে। তো আমরা কি করি? প্রকৃতির মাঝে প্রশান্তি খুঁজে বেড়াই। আমাদের ব্যস্ততম জীবন থেকে একটু প্রশান্তি পাওয়ার জন্য আমরা কিন্তু সবুজের কাছাকাছি বা প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, তাই না? তো সেজন্য এই কবিতাটার নামকরণ করা হয়েছে গ্রিন স্কেপ, মানে সবুজের আশ্রয়ে বা সবুজের মাঝে যখন আমরা অবগাহন করব, প্রকৃতির খুব কাছাকাছি আমরা যখন যাব, তখন আমরা ভীষণ রকম একটা প্রশান্তি অনুভব করব। হ্যাঁ, এরকম একটা বিশ্বাস আমাদের ভিতর অবশ্যই আছে এবং সেই বিশ্বাস থেকে কবি এই কবিতাটা লিখেছেন। তো চলো আমরা কবিতাটা পড়া শুরু করি। আর তোমাদের সুবিধার্থে কবিতাটার বাংলা অনুবাদ আমি পাশে লিখে রেখেছি। তো কবিতার প্রথম লাইনে বলছে, আই হ্যাভ টার্ন মাই ফেস। টার্ন মানে হচ্ছে ঘুরানো, অর্থাৎ আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি বা ঘুরিয়ে নিয়েছি অ্যাওয়ে ফ্রম স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস, ভিড় এবং রাস্তাঘাট থেকে। স্ট্রিট মানে হচ্ছে রাস্তাঘাট বা পথ বলতে পারি, আর ক্রাউড মানে হচ্ছে ভিড়। তাহলে দেখো আমি আমার মুখ ঘুরিয়ে নিয়েছি রাস্তাঘাট এবং ভিড়ের মধ্য থেকে টু আ উইন্ডি প্লেস অ্যান্ড ক্লাউডস। উইন্ডি মানে হচ্ছে বাতাস ভরা, এরকম মানে যেখানে প্রচুর বাতাস আছে এরকম। সো উইন্ডি প্লেস মানে হচ্ছে বাতাস ভরা জায়গায়। তো আমি দেখো রাস্তাঘাট এবং ভিড় থেকে মুখটা ফিরিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু কেন ফিরিয়ে নিয়েছি? আমি এখন কোন দিকে যাব? আমি যাব হচ্ছে বাতাস ভরা এমন জায়গায় এবং যেখানে হচ্ছে মেঘ থাকে, মেঘের দিকে, বাতাসের দিকে যাব আমি এখন। তো এই চারটা লাইন যদি আমরা একসাথে বলি তাহলে এরকম বলতে পারি যে আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি রাস্তাঘাট এবং ভিড় থেকে। এখানে ভিড় বলতে ব্যস্ততা বোঝানো হচ্ছে আর কি। এবং আমি যাব হচ্ছে কোথায়? বাতাস ভরা একটা জায়গায় যেখানে মেঘ আছে, এরকম একটা জায়গার দিকে আমি যাব। আমি মেঘের কাছে যাব, আমি বাতাসের কাছে যাব, এরকম বোঝানো হচ্ছে। মানে সহজ কথায় হচ্ছে কবি হচ্ছেন প্রকৃতির দিকে যেতে চাচ্ছেন, প্রকৃতির কাছে যেতে চাচ্ছেন। এই যান্ত্রিক যে জীবন, এই ব্যস্ততম যে জীবন, সে জীবন থেকে উনি ছুটি নিয়ে উনি প্রকৃতির কাছাকাছি যেতে চাচ্ছেন। তারপর আবার বলছে, আই হ্যাভ টার্ন ফ্রম স্কাই স্ক্রেপার্স। স্কাই স্ক্রেপার্স মানে হচ্ছে বিশাল দালান, হ্যাঁ, বিশেষ করে শহরাঞ্চলে। এখন তো মফস্বলেও এরকম উঁচু উঁচু বিল্ডিং আছে, ভীষণ রকম উঁচু, অনেক বড় বড় বিল্ডিং। হ্যাঁ, একদম দেখে মনে হয় কি আকাশ ছুঁয়ে ফেললো বা আকাশের খুব কাছাকাছি মনে হয় এত বিশাল দালানগুলো দেখলে, তাই না? সেজন্য বলছে আমি এই যে উঁচু ভবন বা উঁচু যে দালান বা আকাশচুম্বী যে দালান, হ্যাঁ, সেটা থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। অ্যান্ড স্ক্র্যাচ আউট দ্য স্কাই। হ্যাঁ, এগুলো কি করছে? স্ক্র্যাচ মানে হচ্ছে এই যে আঁচড়ে দেওয়া, হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে আকাশটাকে আঁচড়ে দিয়েছে বা খামছে ধরেছে, এরকম বোঝানো হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি দেখো, যখন অনেক উঁচু উঁচু দালান উঠে একটা শহরে, তখন কি হয়? শহরবাসীরা কিন্তু আকাশকে সেভাবে দেখতে পায় না। আমরা গ্রামের খোলামেলা জায়গায় দাঁড়ালে যেমন বিশাল আকাশ দেখতে পাই, আকাশের যে বিশালতা আমরা অনুভব করতে পারি, শহরের মানুষজন কিন্তু সেরকম পারে না। কারণ কি? আকাশটা কিন্তু ওই দালানের কারণে ঢেকে যায়। আমরা যারা শহরের বাসিন্দা তারা কিন্তু খুব সুন্দর করে আকাশ দেখতে পাই না। এবং কবির কাছে মনে হচ্ছে যে এই যে দালানগুলা, এগুলা যেন আকাশটাকে গিলে খেয়ে ফেলছে, এরকম বোঝাচ্ছে আর কি, অথবা আকাশটাকে একেবারে খামছে ধরেছে এরকম। তো তার মানে কি, আমি এই যে আকাশচুম্বী যে দালান আছে, যে দালান কোঠা আছে, এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কারণ কি? এগুলো হচ্ছে আকাশকে একেবারে খামছে ধরেছে বা আকাশকে গিলে খাচ্ছে। হ্যাঁ, আকাশের বুকে তারা স্ক্র্যাচ এঁকে দিচ্ছে, মানে দাগ এঁকে দিচ্ছে, এরকম বোঝানো হচ্ছে। তো এরপর বলছে, ফ্রম ওয়েট নিউজ পেপার্স অলওয়েজ হুইপিং বাই।
ওয়েট মানে হচ্ছে ভেজা। এবং আমি কোথা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আমি আরও মুখ ফিরিয়ে নিয়েছি ভেজা খবরের কাগজ থেকে। অলওয়েজ উইপিং বাই, উইপিং মানে হচ্ছে খুব তীব্র বেগে কোনো কিছু চলাচল করাকে আমরা উইপিং বলি আর কি। কিন্তু এখানে মূলত বোঝানো হচ্ছে যে বিভিন্ন ধরনের খবর। হ্যাঁ, আমরা দেখো প্রতিদিনকার নিউজ পেপার যখন খুলি নানান রকম খবর দেখি, অজস্র অজস্র খবর। হ্যাঁ, এবং আজকে একটা খবর তো কালকে একটা খবর, মানে খবরের প্রতিটা জায়গায়, একটা নিউজ পেপারের প্রতিটা জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের খবর দিয়ে ভর্তি থাকে। হ্যাঁ, এই একেবারে টালমাটাল একটা অবস্থা। তো সেজন্য কবি বলছেন যে আমি এই ভেজা খবরের কাগজ থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছি বা আমার মুখ ফিরিয়ে নিয়েছি, যেটা কিনা অনেক ধরনের খবরে ভর্তি। ঠিক আছে, অনেক ধরনের খবরে ভর্তি হয়ে আছে। তারপর দেখো এরপর বলছে আই হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই হার্ট। হার্ট মানে হচ্ছে হৃদয়, অর্থাৎ আমি আমার হৃদয়কে সরিয়ে নিয়েছি। আই উইল গিভ ইট অ্যাগেন, অ্যাগেন মানে হচ্ছে আবার, আমি এটা আবার সমর্পণ করব। বা এই যে আমি আমার হৃদয়টাকে ফিরিয়ে নিয়েছি বিভিন্ন কিছু থেকে, এটা আমি আবার কি করব, মেলে ধরবো, আবার আমি এটাকে পুনরায় আমি এটাকে দিব। টু বি স্প্লিট অ্যাপার্ট বাই উইন্ড অ্যান্ড রেন। রেন মানে বৃষ্টি, উইন্ড মানে হচ্ছে বাতাস। কোথায় দেখো, বাতাস এবং বৃষ্টির কাছে দেব, যাতে করে কি হয়, স্প্লিট অ্যাপার্ট, যেটা কিনা আমাকে কি করে দিবে, আমাকে হচ্ছে টুকরো টুকরো করে দিবে বা ভেঙে দিবে। তো আমি এই যে যান্ত্রিক জীবনের বিভিন্ন কিছু থেকে আমার মুখ ফিরিয়ে নিয়েছি। যেমন হচ্ছে কি থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, রাস্তাঘাট থেকে, ভিড় থেকে, তারপর হচ্ছে বিশাল দালান থেকে, নিউজ পেপার থেকে, এই যে বিভিন্ন কিছু থেকে আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি। কিন্তু আমি আবার কি করব, আমার এই হৃদয়টাকে আবার সেখানে দিব, আমার হৃদয়টাকে আমি আবার মেলে ধরবো। কোথায় মেলে ধরবো, আমি আমার হৃদয়টাকে মেলে ধরবো বৃষ্টির কাছে, আমি আমার হৃদয়টাকে মেলে ধরবো বাতাসের কাছে, যেন কি হয়, সেটা আমার মনের ভিতর একটা প্রশান্তি এনে দিতে পারে। কেমন, এখানে যদিও বলছে যে স্প্লিট অ্যাপার্ট মানে ভেঙে দেওয়ার জন্য, তো এটা আমরা ফাটল ধরানোর জন্য বা ভেঙে দেওয়ার জন্য এরকম না বলে এটা আমরা বলতে পারি কি, এটাতে মূলত বোঝানো হচ্ছে যে একটা নতুন করে কবি হৃদয়টাকে গড়ে দেওয়ার জন্য, প্রশান্তিময় একটা হৃদয়ের আকুলতা নিয়ে কবি এই যে বৃষ্টির কাছে আত্মসমর্পণ করছেন, কবি বাতাসের কাছে আত্মসমর্পণ করছেন। ওভারঅল কবি হচ্ছেন প্রকৃতির কাছে আত্মসমর্পণ করছেন। হ্যাঁ, যাতে করে তার হৃদয়টা আবার নতুন করে প্রশান্তিতে ভরে উঠে আর কি। সেজন্য দেখো, আমি সব সময় তোমাদেরকে কবিতা পড়ানোর সময় একটা কথা বলি যে একটা কবিতা এক একজন মানুষ এক একভাবে এক্সপ্লেন করতে পারে। যেহেতু কবিতা হচ্ছে একজন মানুষের মনের ভাষা, তো আমি যখন আরেকজনের মনের ভাষাকে আমার মতো করে বলার চেষ্টা করব, তার মানে আমি একভাবে এক্সপ্লেন করব, আরেকজন যখন বোঝানোর চেষ্টা করবেন তিনি তার মতো করে এক্সপ্লেন করবেন। কিন্তু আমাদের মূল ভাব বা ওই কবিতার মধ্য দিয়ে কবি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন সেটা অবশ্যই সেম থাকবে সবার ক্ষেত্রে। তো আমি আমার জায়গা থেকে যে কোনো একটা কবিতা আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। ইভেন আমি টেক্সট থেকে কবিতা পড়ানোতে বেশি মনোযোগী হই বা বেশি পছন্দ করি। আমি কবিতা আমার খুব প্রিয় বিষয়, তো সেজন্য আমি যে কোনো কবিতা খুব ইলাবোরেটলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি জানি না আমার টেক্সট এবং এই যে কবিতা, এই দুটোর ক্ষেত্রে তোমরা কোন জিনিসটাকে বেশি পছন্দ করো বা আমার কাছ থেকে কোন জিনিসটায় তোমরা বেশি উপকৃত হও, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আমি আমার নিজের ব্যাপারটা একটু বুঝতে পারবো। কেমন, আমার যদিও পছন্দের ব্যাপার কবিতা, এখন আমার থেকে কবিতা পড়ানো বা আমার কবিতাগুলা এক্সপ্লেন করা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানার ইচ্ছে আমার আছে। তো সেজন্য আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কেমন, তো চলো আমি আবার কবিতায় ফিরে যাই। এখানে বলছে আই উইল স্ট্যান্ড লাইক আ স্টোন। আমি একটা কি করব, পাথরের মতো দাঁড়িয়ে থাকবো। অল ডে ইন দ্য গ্রাস, অল ডে মানে হচ্ছে সারাদিন, ইন দ্য গ্রাস মানে হচ্ছে ঘাসের মধ্যে, অর্থাৎ আমি সারাদিন ঘাসের মধ্যে পাথরের মতো দাঁড়িয়ে থাকবো। ওয়ার দ্য বিজ ড্রোন, বি মানে হচ্ছে মৌমাছি আর ড্রোন মানে হচ্ছে গুনগুন করা। তো যেখানে মৌমাছিরা কি করে, গুনগুন করে বা গুঞ্জন করে। অ্যান্ড ফাস অ্যান্ড রিফাস, এবং বারবার কি হয়, এপার থেকে ওপারে উড়ে যায়, মানে এপাশ ওপাশ হয় আর কি। তো এটা যদি আমরা একসাথে বলি তাহলে এরকম হয় যে আমি সারাদিন পাথরের মতো ঘাসের মধ্যে দাঁড়িয়ে থাকবো, এবং যেখানে হচ্ছে কি হচ্ছে, মৌমাছিরা গুনগুন করে এপাশ থেকে ওপাশে উড়ে বেড়াচ্ছে।
এরকম দৃশ্যটা দেখার জন্য কবি মূলত ওই বাগানে দাঁড়িয়ে থাকতে চাচ্ছেন। আই উইল ওয়াচ দ্যাম ব্রাশ, আমি তাদেরকে দেখব। গোল্ড অ্যাক্রস দেয়ার লেগস, তাদের পায়ে কিভাবে সোনালি রেণু তারা ব্রাশ করছে বা কিভাবে তারা সোনালি রং করছে বা সোনালি রং কিভাবে তারা তাদের পায়ে ছড়িয়ে দিচ্ছে সেটা আমি দেখব। হিয়ার দ্য বার্ড অ্যাট হাস, হাস মানে হচ্ছে নীরব, এবং আমি শুনব সেই পাখির নীরবতা। ওভার হার এগস, যে কিনা তার ডিমগুলোতে তা দিচ্ছে বা ডিমের উপরে বসে আছে। তো পাখিরা ডিমের উপর বসে থাকে না, মূলত এটাকে তা দেওয়া বলে। সুতরাং আমরা ডিমের উপর বসে আছে এটা না বলে বলবো যে কি ডিমে তা দিচ্ছে, অর্থাৎ আমি পাখির নীরব ডাকটা শুনবো যে কিনা ডিমের উপর বসে আছে বা ডিমে তা দিচ্ছে। কেমন? তাহলে দেখো কবি কি চাচ্ছেন, কবি হচ্ছেন সারাদিন পাথরের মতো ঘাসের উপরে দাঁড়িয়ে থাকতে চাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে থেকে তিনি মৌমাছির গুনগুন শব্দ শুনবেন, এবং এই মৌমাছিগুলো কি করছে, গুনগুন করতে করতে চারদিকে ছুটে বেড়াচ্ছে। তারপর কবি আরও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চান কিভাবে এই যে তারা তাদের পায়ে সোনালি আভা ছড়িয়ে দেয় বা সোনালি রেণু ছড়িয়ে দেয়, এটা কবি দেখতে চান। এবং কবি শুনতে চান কিভাবে একটা পাখি তার ডিমের উপর বসে নীরবে তা দিচ্ছে। কেমন? এই জিনিসটাও কবি উপভোগ করতে চান। এরপর বলছে আই উইল হিয়ার দ্য ওয়াইল্ড সোয়ান, আমি বুনো রাজহাঁসকে শুনবো বা আমি বুনো রাজহাঁসের ডাক শুনবো। লিফট হাই অ্যান্ড হার্স, হাই মানে হচ্ছে উঁচু, হার্স মানে হচ্ছে কর্কশ, যার স্বর কিনা খুব উঁচু এবং কর্কশ, বা অর্থাৎ আমি বুনো রাজহাঁসের ডাক শুনবো যে কিনা খুব উঁচু গলা এবং খুব কর্কশ স্বরে ডাকে। হিজ ক্রুকেড ক্ল্যারিয়ন, ক্রুকেড মানে হচ্ছে বাঁকা, ক্ল্যারিয়ন মানে হচ্ছে বাঁশির ডাক। হ্যাঁ, অথবা আমরা শিঙাও বলতে পারি, শিঙা বা বাঁশি যে কোনোটাই বলতে পারো। তো তার বাঁকা বাঁশির আওয়াজ। অ্যাক্রস দ্য ম্যাশ, ম্যাশ মানে হচ্ছে জলাভূমি, যেটা কিনা জলাভূমির উপর ছড়িয়ে যায়। তো তার মানে দেখো আমি বুনো রাজহাঁসের ডাক শুনবো যে কিনা খুব উঁচু এবং কর্কশ গলায় ডাকে, তার এই বাঁকা বাঁশির ডাক জলাভূমিতে ছড়িয়ে পড়ে। তো তোমরা এটা জানো যে বুনো রাজহাঁসগুলো কিন্তু জলাভূমিতেই থাকে এবং সেখানে বসে বসে তারা ডাকে, তাদের ডাক পুরো জলাভূমিতে কিন্তু ছড়িয়ে যায়। কবি সেই দৃশ্যটার কথাই কিন্তু এখানে উল্লেখ করেছেন। এরপর বলছে ওয়্যার দ্য জুয়েল উইড হ্যাংস, জুয়েল উইড মানে কি দেখো, জুয়েল উইড মানে হচ্ছে এই যে তোমরা যারা ছোটোবেলায় যে নিজেরা খেলো না, রান্নাবান্না খেলো বা পুতুল খেলো, বিশেষ করে মেয়েরা, হ্যাঁ, তোমরা এই যে পুতুল সাজানোর জন্য দেখবা যে হলুদ রঙের ছোট ছোট ফুলগুলা এনে পুতুলের মালা তৈরি করো, তাই না? বন্য এক ধরনের ফুল আছে, নাক ফুলের মতো মনে হয় দেখতে, তো ওই ফুলগুলোর কথাই বলা হচ্ছে, বা এই ধরনের হলুদ বা খুব কমলা রঙের যে ফুলগুলো আছে ঘাসের সাথে থাকে, সেগুলাকে এখানে বলা হচ্ছে জুয়েল উইড। মানে আমরা এগুলা দিয়ে মূলত এই ঘাসের ফুলগুলা দিয়ে আমরা কিন্তু গহনা বানাই, বিশেষ করে পুতুল বিয়ে দেওয়ার জন্য আমরা এই ফুলটা ব্যবহার করি। তো সেটার কথাই বলছে যে যেখানে কি হয়, এই যে গহনার যে ঘাস, হ্যাঁ, সেটা ঝুলে থাকে। ওয়ার দ্য স্পটেড স্ট্রিমস রানস, স্পটেড মানে হচ্ছে দাগ পড়া, স্পট মানে দাগ, আর স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা। আমরা এখানে দাগ বলবো না, আমরা এখানে দুরন্ত বলবো। হ্যাঁ, অর্থাৎ এই যে ঝর্ণার ব্যাপারটা কি, ঝর্ণাতে পানিগুলো কি হয়, গড়িয়ে গড়িয়ে সারাক্ষণ পড়তে থাকে, তাই না? খুব দুরন্ত বেগে ঝর্ণার পানি গড়িয়ে পড়ে। তো দেখো যেখানে দুরন্ত ঝর্ণা বয়ে যায়, মানে ঝর্ণা দিয়ে যখন পানিটা হয়, চলাচল করে, এটা তো ননস্টপ চলতে থাকে, তাই না? তো সেই কথাটা এখানে বলা হচ্ছে যে যেখানে ঝর্ণার স্রোত বয়ে যায়, হ্যাঁ, বা দুরন্ত ঝর্ণা যেখানে বয়ে যায়, এইভাবে বললে সুন্দর হয়, যেখানে দুরন্ত ঝর্ণা বয়ে যায়। ওয়্যার দ্য গ্রিন বিটল ব্যাংকস, বিটল মানে হচ্ছে গুবরে পোকা, গ্রিন মানে হচ্ছে সবুজ, যেখানে সবুজ গুবরে পোকা। ব্রোঞ্জ অন ব্রোঞ্জ, শব্দ তুলে কিসের মতো, তামার ঘন্টার মতো,
অর্থাৎ এই যে ব্রোঞ্জ অন ব্রোঞ্জ, ব্রোঞ্জ মানে হচ্ছে তামা, একটা তামার জিনিসের সাথে আর একটা তামার জিনিসের যখন লাগে তখন যে ধরনের শব্দ হয়, এই গুবরে পোকাটা, সবুজ রঙের গুবরে পোকাটা সেই ধরনেরই শব্দ তৈরি করছে। তার মানে দেখো কবি কোথায় যেতে চান, এমন একটা জায়গায় যেখানে হচ্ছে বন্য ফুল ধোল খাচ্ছে। আমরা জুয়েল উইডের বাংলা বন্য ফুলও বলতে পারি, গহনা ঘাসও বলতে পারি। হ্যাঁ, যেখানে বন্য ফুলগুলো কি হচ্ছে, ধোল খাচ্ছে, যেখানে কিনা এই যে দুরন্ত ঝর্ণা বয়ে চলছে এবং যেখানে সবুজ গুবরে পোকা তীক্ষ্ণ একটা আওয়াজ তুলছে এবং তার আওয়াজটা শুনে মনে হচ্ছে তামার ঘণ্টার ধ্বনি। হ্যাঁ, তামার ঘণ্টা যেভাবে বাজে ওই শব্দটা কবির কাছে সেরকমই মনে হচ্ছে। তারপর বলছে রুটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড, অর্থাৎ গভীর মাটিতে তার শিকড় গেঁথে আছে। দ্য স্কাই টাগিং অ্যাট মাই হেয়ার, টাগ মানে হচ্ছে টান দেওয়া, এবং আকাশ আমার কি করবে, চুল ধরে টান দিবে। দেয়ার উইল আই বি ফাউন্ড, সেখানেই আমাকে খুঁজে পাওয়া যাবে। দেয়ার সেইখানে, অর্থাৎ এমন একটা জায়গায় আমাকে খুঁজে পাওয়া যাবে যেখানে কিনা এই যে আকাশ আমার চুল ধরে টান দিবে, যেখানকার শিকড় মাটির অনেক গভীরে, এরকম একটা জায়গায় আমাকে খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ কবিকে কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে, কবিকে খুঁজে পাওয়া যাবে এই যে এতক্ষণ ধরে কবি এখান থেকে যে বর্ণনাগুলো দিচ্ছেন এই রকম জায়গায় কবিকে খুঁজে পাওয়া যাবে। তো খুবই চমৎকার একটা কবিতা আমরা পড়লাম। এই কবিতার মধ্য দিয়ে মূলত প্রকৃতির কাছাকাছি যাওয়ার যে আকুলতা বা প্রকৃতির মাঝে থাকার যে একটা প্রশান্তি এবং আমাদের প্রকৃতি কতটা মনোরম হতে পারে, কতটা আকর্ষণীয় সুন্দর হতে পারে, সেই জিনিসটা কিন্তু কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা আসলে আমাদের যাপিত জীবনে নানান রকম বিষয়ের সাথে জড়িত হয়ে যাই। হ্যাঁ, এবং আমরা ব্যস্ততম একটা জীবন পার করি। তো আমরা আসলে অনেকেই প্রকৃতির কাছাকাছি যাওয়ার বা প্রকৃতির মাঝে যে প্রশান্তি সেটা অনুভব করার সুযোগ পাই না। তো কবির মাঝে সে আকুলতা কিন্তু রয়েছে। তো আমরা চেষ্টা করব প্রকৃতির কাছাকাছি থাকার জন্য, আমাদের যান্ত্রিক জীবন থেকে কিছুটা অবসর নিয়ে হলেও আমরা প্রকৃতির এই রং রূপ রস আস্বাদন করার চেষ্টা করব। সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি।